সাব্বির ওয়াশরুম থেকে সাবান এনে হিয়ার আঙ্গুলে ভালোভাবে লাগিয়ে দিল। এবার টান দিতেই বেরিয়ে গেল আংটিটা। আহ বাবারে বাবা, বাঁচলাম আমি। তোমার ওই আংটি তোমার কাছে রাখো। এত দাম দিয়ে আংটি কিনে লাভ কি যদি ঢোকাতে বের করতে এত কষ্ট করতে হয়? সরি বেবি, খুব কষ্ট হয়েছে তাই না? দেখে আঙ্গুলটা আহারে লাল হয়ে গেছে। দাঁড়াও, মলম লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দাও। সাব্বির ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিটটা বের করলো এবং মলমটা বের করলো এবং আস্তে আস্তে হিয়ার আঙ্গুলে আলতোভাবে লাগিয়ে দিতে লাগলো। এবার একটু শান্তি লাগছে। সাব্বির, তুমিও অনেক কষ্ট করেছো বেবি, এবার ঘুমাও। রাত তো অনেক হলো, রাত বেশি জায়গা ঠিক হবে না। ঘুমাবো ঘুমাবো মানে? আজ আমাদের বাসর রাত হিয়া। এই রাত জীবনে একবার আসে, আজকে একটু ওইসব করবো না? না, একদম না। একদম কাছে আসার চেষ্টা করবে না। তোমাকে আমার পাশে ঘুমাতে দিয়েছি, এটাই তোমার সাত পুরুষের ভাগ্য। এমন ভাবে বলছো কেন বেবি? একটা রাতই তো। না, দূরে যাও, কাছে আসবে না বললাম। তোমার বিয়ের আগে শর্ত দিয়েছি যে আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আমাকে টাচ করা যাবে না, কিন্তু তুমি টাচ করছো, প্লাস অনেক দূর পর্যন্ত গিয়েছো। এই বেবি এমন করো না প্লিজ, বেশিক্ষণ লাগবে না। আমি তো জানি তুমি টি-20 খেলোয়াড়, তোমার দ্বারা টেস্ট সম্ভব না। আর আমি এখন চাইও না। সাবের হাত সরাও। একবার এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমার শাড়ি ধরে টানছো, এবার কিন্তু কামড় দিব। কামড় আমিও দিতে পারি, আমারও দাঁত আছে। এখন ঘুমাও বেবি। তুমি তুমি না আমার সোনা বেবি, আমার কিউট বেবি, প্লিজ ঘুমাও। আর বেশি দিন নেই তো পরীক্ষার, মাত্র 1.5 বছর। কি বললা? মাত্র 1.5 বছর? তুমি জানো 1.5 বছর মানে কি? 1.5 বছর মানে 547 দিন, 13,128 ঘন্টা, 7,87,680 মিনিট, 47,260,800 সেকেন্ড। তুমি হিসাবও করে ফেলছো? তুমি না পারো বটে। এই শুনো, যাই করো, আমি না বলছি মানে না। যাই বলো হবে না। আমি ঘুমালাম, ডিস্টার্ব করবে না। যদি ইচ্ছা করে জড়িয়ে ধরে ঘুমাও। এইটুকু স্যাক্রিফাইস করলাম, এর থেকে বেশি কিছু না। হিয়ার মুখে এই কথা সাব্বির একটা বড় দীর্ঘশ্বাস ফেললো। আজকে আর চাই হলো বিড়াল মারাটা আর হলো না। সাব্বির আজকে ব্যর্থ। কালকে বন্ধুদের সামনে কি মুখ দেখাবে সাব্বির? বন্ধুরা যখন বাসরের বীরত্ব নিয়ে গল্প শুনতে চাইবে তখন সাব্বির কি জবাব দেবে তাদের? এসব ভাবতে ভাবতে সাব্বিরের চোখে ঘুম নেমে এলো। একটা বিশাল বড় বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে সাব্বির, আর হিয়া বিল্ডিং এর রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে। সাব্বির হিয়ার দিকে এগোতে চাইছে কিন্তু পারছে না। সাব্বির হাঁটছে তো হাঁটছে, কিন্তু দূরত্ব যেন শেষই হচ্ছে না। হিয়া যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। হঠাৎ এক বিশাল দমকা হাওয়ায় হিয়াকে ছাদ থেকে ফেলে দিল সাব্বির। সবটুকু প্রচেষ্টা চালিয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার পরেও হিয়াকে ধরতে পারল না। হিয়া, ঘুম ভেঙে গেল সাব্বিরের। সাব্বির আশেপাশে তাকিয়ে দেখলো সে নিজের বিছানায় আর হিয়া তার পাশেই শুয়ে আছে। কি হলো, হঠাৎ চেঁচিয়ে উঠলে কেন? একটু ঘুমিয়েছিলাম কেবল। সাব্বির হিয়াকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। এই কি হলো তোমার হঠাৎ? হিয়া কখনো আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই প্রশ্ন? না এমনি, আগে বলো ছেড়ে যাবে না তো? বেঁচে আছি যতদিন তোমার মাথা খাবো ততদিন, আর মরে গেলে পেতনি হয়ে জ্বালাবো। জ্বালিও, সমস্যা নেই। হিয়া, একটা চুমু দেই তোমায়। এত ভদ্র হয়ে গেলে কিভাবে হঠাৎ? চুমু দিব কি না? দাও। তবে আর কিছু না, জাস্ট চুমুতেই শেষ, না হলে খবর আছে। তুমি পাশে থেকো, আর কিছু লাগবে না। খুব শক্ত করে জড়িয়ে ধরল। হিয়া সাব্বিরের এমন আচরণের কারণ বুঝতে পারল না, তবে মন্দ লাগলো না হিয়ার কাছে। হিয়া সাব্বিরের বুকে মাথা গুছে ঘুমাতে লাগলো, আর সাব্বির হিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতটা কেটে গেল। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল সাব্বিরের। পাশে হিয়া নেই। হিয়া, এই হিয়া, হিয়া কোথায় গেলে? কি হলো, চেঁচাচ্ছ কেন? ঘুম ভেঙে গেছে তোমার? আমি ভাবলাম চা বানিয়ে নিয়ে আসি। চা বানাতে হবে না, কাজের লোক আছে, ওরা দেখে নিবে। আর আম্মু তো আছেই, কালকে বউ হয়ে এসেছো আর আজকে রান্না করে চলে গেছো। বকছো কেন?
একটু চা বানাতেই তো গিয়েছিলাম। এইদিকে আসো, তোমাকে একটু দেখি। হিয়া ভদ্র মেয়ের মতো গাল ফুলিয়ে সাব্বিরের সামনে এসে দাঁড়ালো। সাব্বির এক নজরে তাকিয়ে আছে হিয়ার দিকে। আসলে হিয়ার সাথে বিয়েটা হওয়ার চান্স খুব কম ছিল সাব্বিরের, কারণ হিয়ার আব্বু মেয়েকে ডাক্তার বানাবেন আর তিনি চান না তার মেয়ে পড়াশোনা শেষ করার আগে বিয়ে করুক। কিন্তু সাব্বির জেদি ছেলে, হিয়ার আব্বুকে বোঝানোর জন্য কোনো চেষ্টাই বাদ দেয়নি। সাব্বির হিয়ার আব্বুর পায়ে পর্যন্ত পড়েছে হিয়াকে বিয়ে করার জন্যে। অবশেষে সাব্বিরের আম্মু ঝগড়া করে বিয়ে দিয়ে এনেছে দুজনকে। সাব্বির হিয়াকে প্রচণ্ড ভালোবাসে, যেটা হিয়াও জানে, তাই তো ওর কথা সহজে ফেলতে পারে না। হিয়ার ইচ্ছে ডাক্তার হবে সে, কিন্তু সে এর আগে কোনোভাবে বেবি কনসিভ করতে চায় না, কারণ ডাক্তারিতে অনেক পড়াশোনা করতে হয়, আর প্রেগনেন্ট অবস্থায় এসব কারই বা ভাল লাগে। তাই হিয়ার সাব্বিরের প্রতি একটা বিষয়ে কোনো আপোষ চলে না। এই কি হলো, কিছু বলো না কেন? শুধু তো তাকিয়েই আছো। সাব্বির এবার হিয়ার হাতটা ধরলো। হিয়া কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। হিয়ার হাত ধরে একটা হ্যাচকা টান মেরে এনে কোলে বসলো সাব্বির। এই সকাল সকাল আবার কি শুরু করলে? একটু রোম্যান্স করি। এই শোনো, তোমার ঠোঁটের এই জায়গায় কি যেন লেগে আছে। কোথায়? ঠোঁটে? কই দেখলাম না তো। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঘুরে বসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। বাট চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। একেবারে নুনু কেটে দিব। সাব্বিরের কথা মতো হিয়া ঘুরে বসলে ও ঠোঁট পরিষ্কার করার নাম করে হিয়ার গালে একটা চুমু এঁকে দিল। হিয়া এবার বুঝতে পারলো সাহেবের মতলব কি। এই ছিল তাহলে তোমার মনে? বদমাস, চিটার, বাটপার। আজকে তোমার একদিন তো আমার একদিন। এই সরি, আসলে এইভাবে করতে চাইনি, তুমিও করতে দাও না, তাই ছলে বলে কৌশলে কাজ করতে হয়। আজকে খালি একবার ধরতে পারি তোমার ছল বল, আর কৌশল বের করে দিব। ছোট বাচ্চাদের মতো সাব্বির দৌড়চ্ছে আর পিছনে হিয়া। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় সাব্বির তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল। নরম কিছুর ওপর নিচের মাথাটা আবিষ্কার করলো সে, কিন্তু এই মাঝ রাস্তায় এটা কি? সাব্বির চোখ খুলে দেখতেই টের পেল এটা কোনো মানুষ, আর মানুষ বললেই শেষ না, এটা একটা মহিলা মানুষ। সাব্বির এক লাফে উঠে গেল। মাটিতে ঈশিতা শুয়ে আছে। হ্যালো দুলাভাই, কোমরটা তো ভেঙে দিয়েছেন সকাল সকাল, তা এত তাড়াহুড়া করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? আর ঈশিতা, তুমি কোথা থেকে এলে? সরি, আসলে একটু প্যানিকের মধ্যে ছিলাম তো, তাই খেয়াল করিনি। তুমি মাইন্ড করো না কেমন? তা দৌড়াচ্ছিলেন কেন সেটা তো বলবেন। আরে হয়েছে কি, তোমার বান্ধবী হিয়া। তুমি তাহলে এইখানে চান্দু? সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এইখানে গল্প করছো। আর মেয়েটাকে ঈশিতা না? হ্যাঁ আমি ঈশিতাই। এমন ভাবে বলছিস যেন ভূত দেখেছিস। ভুলে গিয়েছিলাম যে এ বাড়িতে তোরাও এসেছিস। সবই বুঝলাম, কিন্তু কোমরে এভাবে হাত দিয়ে আছিস কেন? আসলে ব্যাপারটা হলো, আরে তেমন কিছু না, মাটিতে পড়ে গিয়েছিল ঈশিতা, আর সে থেকে একটু ব্যথা পেয়েছে। বাট জিজু, আপনিও তো পড়ে গিয়েছিলেন, আমার কথা একা বলছেন কেন? সাব্বির, তুমিও পড়ে গিয়েছিলে, ঈশিতাও পড়ে গিয়েছিল, ব্যাপারটা কেমন যেন লাগছে। কাহিনী কি? এটা বলে ঈশিতার আর সাব্বিরের দিকে তাকিয়ে ভ্রু নাচাতে লাগলো দিয়া। এইদিকে ঈশিতার সত্যি কথা বলছে আর সাব্বির চাইছে না ও সত্যিটা বলুক, কারণ দিয়া এখন যা খেপে আছে, কি হলুস থুলুস কাণ্ড করে বসে। কি হলো ঈশিতা? ঘটনা কি যে দুজন পড়ে গিয়েছিলি মানে? ও তেমন কিছু না বেবি, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনা তো সবার জীবনে হয়, অতীত মনে না রেখে ভবিষ্যতের ব্যাপারে ভাবা উচিত। এইবার তো একদম শিওর যে কোনো ভেজাল আছে, না হলে তো তুমি এমন করতে না। এই ঈশিতা, বলতো কি হয়েছে? তেমন কিছু না, আমি আসছিলাম এই দিক আর জিজু আসছিল, আমাদের মাঝখানে একটা ধাক্কা লাগে, আমরা দুইজন পড়ে যাই মাটিতে, এইটুকুই। এই তাহলে তোমার দুর্ঘটনা? লুচ্চা একটা মেয়ে দেখলেই খালি গায়ে পড়ো। আমি থাকবো না তোমার সাথে, আমি এখনই বাড়ি চলে যাব। বেবি, আমায় ভুল বুঝছো, আসলে আমি ইচ্ছা করে করিনি। ও বেবি শোনো। কি
হলো ব্যাপারটা? এত উত্তেজিত হয়ে পড়লো কেন ও? উত্তেজনা তোমার বান্ধবীর তেমন নাই, ও জাস্ট কেবল রাগ ঝাড়তে পারে। এখন যাই আমি, না হলে মহারানী কেঁদে বন্যা নিয়ে আসবে। সাব্বির হিয়ার পেছনে পেছনে নিচে গেল। হিয়া সোফায় বসে আছে গাল ফুলিয়ে। এই রাগ করছো কেন? আমি তো ইচ্ছে করে করিনি। কে রাগ করেছে? আমি রাগ করতে যাব কেন? তুমি যেখানে খুশি যাও, যা খুশি করো, তাতে আমার কি? তাতে তোমার কিছু না তাই তো? তাহলে ঈশিতার সাথে একটু রোমান্স করে আসি। তোমার বান্ধবীর চেহারাও কিন্তু মাশাআল্লাহ খারাপ না। তা তুই এখান থেকে এক পা নড়ে দেখ, তোর পা খোড়া করে দেব আমি। এমন খুশি মারবো যে সব দাঁত পড়ে যাবে। এখন রাগ হচ্ছে কেন? আচ্ছা যাবো না, যাও। আমার ঘুমটা হয়নি ঠিক মতো, একটু ঘুমাবো। এই বলে হিয়ার কোলে মাথা রাখতে গেল সাব্বির, কিন্তু হিয়া উঠে চলে গেল আর যাওয়ার সময় হাসতে লাগলো। মেয়ে মানুষের মন বুঝতে পারে এমন কোনো পুরুষ এখনো পৃথিবীতে জন্ম নেয়নি। 1.5 বছর পর আজকে হিয়ার পরীক্ষা শেষ। হিয়ার স্বপ্ন সফল হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হিয়া একজন ডাক্তার হবে। বাড়িতে ফিরে সাব্বিরের জন্য অপেক্ষা করছে হিয়া। সাব্বির একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার, সারা দিন ব্যস্ত থাকে। মাসে 5-10 দিনই থাকে বিদেশে। রাত হয়ে গেছে, সাব্বির বাড়িতে ফিরেছে। কোথায় ছিলে সারাদিন? কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম। তাই বুঝি? তো আমার ফোন ধরনি কেন? বললাম না ব্যস্ত ছিলাম, খুব টায়ার্ড, আমি ঘুমাবো। জানতে চাইলে না আজকে আমার পরীক্ষা কেমন হয়েছে? তুমি ভালো ছাত্রী, তো পরীক্ষা নিশ্চয়ই ভালোই হবে, এটা জিজ্ঞাসা করার কি আছে? পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু তুমি কেমন যেন হয়ে গেছো। আমি কেমন হয়ে গিয়েছি মানে? আমি আবার কেমন হয়ে গেছি? আগের মতো আর কেয়ার করো না আমার প্রতি। কই করি তো কেয়ার, যা লাগে তোমার এনে দেই তো। খাবার সময় খোঁজ নেই তো, অসুস্থ হলেও পাশে থাকি, আর কি। আগে কাছে আসার জন্য কেমন করতে, এখন আর করো না। তোমাকে বউ হিসেবে পেয়েছি, সেটাই আমার 7 পুরুষের ভাগ্য। আর টাচ করা, সেটা আশা এই জন্মে বাদ দিয়েছি। এইভাবে বিধিয়ে বিধিয়ে বলছো কেন? আমি এভাবেই কথা বলি। তোমার কাছ থেকে 1.5 বছর সময় নিয়েছিলাম, সেটা শেষ। তুমি আমায় টাচ করতে পারো। MBBS শেষ হলে PhD করো, স্বপ্ন পূরণ করো, যাও। খুব বার বেড়েছে তোমার, তাই না? তারাও দেখাচ্ছি আজকে তোমায়। কি হলো, দরজা বন্ধ করেছো কেন? জামা কাপড় খুলছো কে? ছি। আজকে তোমাকে ধর্ষণ করব আমি। তাই বুঝি তো, সেটা আমার কাজ, আমি ভালো পারি। এটা বলে সাব্বির রুমের লাইটটা অফ করে দিল। দুজন মেতে উঠল এক উন্মাদনায়। রুমের ভেতরে শুধু হিয়ার জোরে নিঃশ্বাস পড়ার শব্দ শোনা যাচ্ছে। প্লিজ আস্তে করো, আমি তো আগে কোনোদিন করিনি, ব্যথা করছে খুব। একটু ওয়েট করো, কিছুক্ষণ পর ভালো লাগবে। আমাকে ভালোবাসো সাব্বির, আরো বেশি ভালোবাসো। তুমি শুধুই আমার।